আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। যে জীবনের কোনো অস্তিত্ব নেই, সে জীবনে কাউকে জড়িয়ে তার জীবনটা নষ্ট করতে চায় না। আমার কথা শেষ হতেই মেয়েটির মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। মেয়েটি হাসলে দু গালে টোল পড়ে। আমি আরো অবাক হয়ে তাকিয়ে আছি মেয়েটির দিকে। কি সুন্দর হাসি! মেয়েটিকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। মেয়েটি এত সুন্দর কেন? সত্যি বলতে মেয়েটির রূপ দেখে আমার হিংসে হচ্ছে। আসলে মেয়েটি এতটা সুন্দর তার জন্য হিংসে হচ্ছে না, হিংসে হচ্ছে মেয়েটিকে আমি নিজের করে পাবো না, তাকে অন্য কেউ পেয়ে যাবে এটা ভেবে। আমার উপর যেই কলঙ্কের ছাপ লেগেছে সেটা আমি কখনোই ভুলতে পারবো না। সেটা গোপন রেখে কাউকে ঠকাতেও পারবো না, কারণ সেই শিক্ষা আমার মা বাবা আমাকে দেয়নি। কিন্তু আমি তার চেয়ে বেশি অবাক হচ্ছি মেয়েটির মুখের হাসি দেখে। আমার কথা শুনে মেয়েটি হাসলো কেন? মেয়েটি বলে, আমি জানি না আপনার কি সমস্যা, আপনি কেন বিয়ে করতে চাইছেন না। তবে আমি খুশি হলাম এটা জেনে যে আপনি নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করতে চাইছেন না। আমাকে আর কষ্ট করে আপনাকে বোঝাতে হবে না যে আমার এই বিয়েতে সম্মতি নেই, মানে আমিও এই বিয়েটা করতে চাইছি না। মেয়েটির কথা শুনে আমি আরো অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটিও এই বিয়েটা করতে চায় না, কিন্তু কেন? আমার মতো কি তারও কোনো সমস্যা, নাকি বয়ফ্রেন্ড সঙ্গত কোনো সমস্যা? কথাগুলো মনে মনে ভেবে আমি বললাম, কিছু মনে না করলে আমি কি জানতে পারি কেন এই বিয়েটা আপনি করতে চাইছেন না? কোনো বয়ফ্রেন্ড সঙ্গত কিছু কি? মেয়েটি বলে, না তেমন কিছুই না। ওই যে আপনি বললেন না জীবনে এমন কিছু থাকে যা প্রকাশ না করাই ভালো। ধরে নিন আমারও ব্যক্তিগত কিছু সমস্যা আছে, কিন্তু এখন ভাবছি নিচে গিয়ে কি বলবো। আমি বললাম, একই সমস্যা আমারও। এর আগে অনেকগুলো মেয়েকে রিজেক্ট করেছি, কিন্তু এখন আপনার মতো একটা সুন্দরী মেয়েকে রিজেক্ট করলে না জানি মা বাবা কি মনে করবে। মেয়েটি বলে, আমার ক্ষেত্রেও তাই হবে, তবে আরও একটা দিক ভাবার আছে। আমি বললাম, কোন দিকের কথা বলছেন? মেয়েটি বলে, দেখুন এই বিয়েটা ভেঙে গেলেও আবার কিন্তু আমাকে অন্য ছেলে দেখতে আসবে। হয়তো দেখা যাবে জোর করেই আমাকে বিয়ে দিয়ে দেবে। সেটা কিন্তু আপনার ক্ষেত্রেও হতে পারে। আমি বললাম, কথাটা আপনি মন্দ বলেননি, ভাববার বিষয় বটে। মেয়েটি বলে, এমন কোনো আইডিয়া আছে কি যাতে বিয়ে না করে সারা জীবন এভাবে থাকা যায়? আমি বললাম, বিয়ে না করে থাকতে চাইলে আপনার সমস্যার কথা আপনার মা বাবাকে বলুন। হয়তো তারা আপনার সমস্যার কথা শুনে বিয়ের জন্য আর প্রেশার দেবে না। আমার কথা শুনে মেয়েটি চমকে যায়। মেয়েটি উত্তেজিত হয়ে বলে, না না, সে কথা আমি কখনোই বলতে পারবো না। তারা যদি জানতে পারে তাহলে কি হবে আমি নিজেও জানি না। হয়তো তাদের দুজনকে হারাতে হবে আমাকে। না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না বলেই দু হাত মুখে চেপে ধরে কান্না করে দেয়। মেয়েটির কথা শুনে আর মেয়েটি কান্না করছে দেখে আমি তো অবাক। এমন কি সমস্যা যেটা মা বাবার সাথে শেয়ার করতে পারছে না? বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বললাম, আরে আপনি এভাবে ভেঙে পড়ছেন কেন? প্লিজ প্রথমে আপনার কান্না বন্ধ করুন। ঠিক আছে, আপনাকে কিছু বলতে হবে না। আমার কাছে আরও একটি আইডিয়া আছে, আপনি একটু শান্ত হন, আমি বলছি। আমার কথা শুনে মেয়েটি এবার মুখ তুলে আমার দিকে তাকালো। চোখের জলে কাজল লেপটে গেছে, তাতে চেহারাটা আরো মায়াবী লাগছে। আমি চোখের ইশারা করে আবার বললাম, শান্ত হতে। মেয়েটি কিছুক্ষণ সময় নিল নিজেকে ধাতস্থ করতে। চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে বলে, বলুন আমি শুনছি। আমি হঠাৎ করে বললাম, আমাকে বিয়ে করবেন? আমার কথা শুনে মেয়েটি থমকে গেল। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো বুঝে উঠতে পারছে না আমাকে, কারণ আমি একটু আগে বললাম বিয়ে করতে চাই না, কিন্তু এখন আবার বলছি বিয়ে করতে। আমার মতলব কি সেটাই বুঝতে পারছে না। মেয়েটি নিজেকে স্বাভাবিক করে বলে, কি বলতে চাইছেন আপনি? আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা আপনার মতলব কি বলুন তো? আমি বললাম, আপনি একটু শান্ত হন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। দেখুন, আপনিও বিয়ে করতে চাইছেন না, আমিও চাই না, কিন্তু আমাদের মা বাবা চায় বিয়ে দিতে বা করাতে। আমি আপনি শত বোঝালেও মা বাবা শুনবে না। হয়তো জোর করে কোথাও না কোথাও বিয়ে দিয়ে দেবে, নয়তো করিয়ে দেবে। তার চেয়ে ভালো আমি আপনি বিয়ে করে নিলে হয় না? মেয়েটি বলে, তাও তো একই হলো, সেই বিয়েই তো হলো। আমি বললাম, আরে আপনি বুঝতে পারছেন না, দাঁড়ান আমি আপনাকে আবার বুঝিয়ে বলছি। আপনার আমার বিয়ে হলে আমরা দুজন আমাদের মতো করে চলতে পারবো। আমি কখনো নিজের অধিকার দাবি করব না আপনার কাছে। আপনিও ঠিক তেমনি স্বামীর অধিকার আমার কাছে চাইবেন না, আশা করি। দুজন দুজনের মতো সারা জীবন কাটাতে পারবো। এদিকে আপনার মা বাবা আপনাকে আর প্রেশার দেবে না বিয়ের জন্য, আমাকেও আমার মা বাবা প্রেশার দেবে না বিয়ের জন্য। তবে আমাদের বিয়েতে আরো একটা কাজ সম্পন্ন হবে। মেয়েটি বলে, কোন কাজ? আমি বললাম, মুসলমান হিসেবে আমাদের বিয়ে করা ফরজ কিংবা সুন্নত বলতে পারো, কারণ হাদিসে এই দুটোরই উল্লেখ আছে। আল্লাহ এটাকে ফরজ করেছে, আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সুন্নত বলে ঘোষণা করেছে। তাই আমাদের প্রত্যেকটা মুসলমানদের কর্তব্য বিয়ে করা। এখন আপনিই বলুন, আপনার কি সম্মতি? মেয়েটি বলে, এক মিনিট, এটা আপনার কোনো চাল নয় তো? আচ্ছা আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে যে বিয়ের পর আপনি আপনার অধিকার খাটাবেন না? আমি মুচকে এসে বললাম, দেখুন বিয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। কথাগুলো বললাম জাস্ট আপনাকে সাহায্য করার উদ্দেশ্যে। আপনি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, আর বিশ্বাস যদি না হয় তাহলে থাক, আমি আপনাকে জোর করব না। যদি আপনি আপনার ভালোটা না বোঝেন তাহলে আমি কে বলুন তো আপনাকে বোঝানোর? অনেক কথা হয়েছে আমাদের মাঝে, এর মধ্যে যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। চলুন নিচে, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। এই বলে আমি না দাঁড়িয়ে সোজা হাঁটা ধরলাম। মেয়েটির কি মনে হতে আমাকে পিছন থেকে ডেকে বলে, এই যে শুনুন। আমি পিছন ফিরে তাকিয়ে বললাম, আমাকে বলছেন? মেয়েটি বলেন, না আপনার সাথে থাকা আপনার বন্ধুকে বলছি।
আমি অবাক হয়ে চারিপাশে তাকাতে লাগলাম। এখানে তো আমি আর মেয়েটি ছাড়া কেউ নেই, তাহলে আমার বন্ধু আসবে কোত্থেকে? মেয়েটি বলে, দেখে নিয়েছেন বন্ধুকে? আমি বললাম, কই, এখানে তো কেউ নেই, আপনি আর আমি ছাড়া। মেয়েটি বলে, যখন সেটা জানেন যে আপনি আর আমি ছাড়া কেউ নেই এখানে, তাহলে আমি কাকে ডাকবো? মেয়েটির কথা শুনে আমি বোকা বনে গেলাম। মুচকি একটা হাসি দিয়ে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালাম। মেয়েটি বলে, আপনি এমন কেন? কথাটা যেন একরাশ অভিমান নিয়ে বলল আমাকে। আমি কিছুটা রোমান্টিক সুরে বললাম, কেমন আমি? মেয়েটি বলে, এই যে কথাগুলো বলে গটগট করে চলে যাচ্ছেন, আমাকে ভাবার একটা মিনিট সময়ও দিলেন না। আমি মেয়েটির মুখের সামনে ঝুঁকে চোখে চোখ রেখে বললাম, 1 মিনিট না, 5 মিনিট সময় দিচ্ছি, ভেবে বলুন। এই বলে আমি রেলিংয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। মেয়েটি সময় না নিয়ে একদম আমার পাশে এসে দাঁড়ালো। আমার পাশে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে বলে, আমি রাজি, তবে আমার কিছু শর্ত আছে। আমি বললাম, বলুন কি শর্ত? তবে আমারও কিছু শর্ত আছে। মেয়েটি বলে, আপনার আবার কিসের শর্ত? আমি বললাম, বারে, আপনার শর্ত থাকতে পারে, আমার থাকতে পারে না। মেয়েটি বলে, ঠিক আছে ঠিক আছে, তবে আগে আমি বলি। আমি বললাম, ওকে, আমি শুনছি। মেয়েটি বলে, বিয়ের পর কোনো অধিকার খাটাতে পারবেন না, আমাকে আমার মতো চলতে দেবেন, আমাকে টাচ করার একদম চেষ্টা করবেন না, কোনো কিছুর অজুহাত দেওয়া চলবে না। আমি বললাম, ঠিক আছে, আমি এগুলোর কোনোটাই করব না, এখন আমার শর্তগুলো শুনুন। আমাকে আমার মতো করে চলতে দেবেন, কখনো কোনো কিছুতে কৈফিয়ত চাইবেন না, মা বাবার সামনে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করবেন, তারা যেন কোনোভাবেই বুঝতে না পারে আমাদের মাঝে কি চলছে। যদি আপনার কোনো সমস্যা হয় কিছুতেই আমাকে ক্লিয়ারভাবে বলবেন, তাহলে আমি চেষ্টা করব সমাধান করতে। মেয়েটি বলে, ঠিক আছে, আমিও আপনার কথা রাখতে চেষ্টা করব। আমি বললাম, আপনার নামটা তো জানা হলো না, যদি কিছু মনে না করেন নামটা কি জানতে পারি? মেয়েটি বলে, আমার নাম রাইসা খন্দকার ঈশা। আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম, আপনার নামটাও আপনার মতো সুন্দর। তারপর আমরা আরও কিছুক্ষণ টুকিটাকি কথা বলে নিচে চলে এলাম। আমাদের আসতে দেরি হতে দেখে সবাই ধরে নিয়েছে আমরা একে অপরকে পছন্দ করে ফেলেছি, তার মানে এই বিয়েটা হচ্ছে। আমরা নিচে এসে আমাদের সম্মতি জানিয়ে দিলাম। এটা শুনে সবার বুকের উপর থেকে যেন একটা বোঝা নেমে গেল। সবাই একে অপরকে মিষ্টি খাওয়াতে শুরু করেছে। তাদের খুশি দেখে আমার খুব ভালো লাগছে। তার চেয়ে বেশি ভালো লাগছে মেয়েটিকে বিয়ে করব সেটা ভেবে। যেমনই হোক, মেয়েটি উঠতে বসতে আমার চোখের সামনে থাকবে, মন ভরে তার সৌন্দর্য দেখব। যে অন্যের হবে বলে মনে কষ্ট পেয়েছিলাম, সে এখন আমার হচ্ছে। কিন্তু কাজটাকে আমি ঠিক করছি? আমি পারবো তো নিজেকে ধরে রাখতে? জানি না সামনে কি হবে। যে পাপের স্মৃতি মাথায় বয়ে বেড়াচ্ছি, সেটা তো আমি কোনোদিনও মন থেকে মুছতে পারবো না। কথাটা মনে হতে হাসি মুখটা নিমেষেই কালো হয়ে গেল। সেদিন আমাদের বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। দেরি করা চলবে না, আমাদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। কারণ কখন আমাদের মত পাল্টে যায় তার কোনো ঠিক নেই। তাই 1 সপ্তাহের মধ্যে আমাদের বিয়ের তারিখ ফিক্স হলো। সময় কোন দিক দিয়ে চলে যায় সেটা আমরা বুঝতেই পারি না। নদীর স্রোতের মতো দিনগুলো পেরিয়ে গেল। আজ আমার বিয়ে, পুরো বাড়ি সুসজ্জিত করা হয়েছে। শত রাগ অভিমান ভুলে বন্ধুদেরকে ইনভাইট করলাম। আমি বিয়ে করছি শুনে সবাই মনে মনে অনেক খুশি। বিয়ের দিন ওরা 4 জন এলো। এতদিন পর আমার সাথে দেখা। এসে 4 বন্ধু ঝাঁপিয়ে পড়লো আমার উপর। 5 বন্ধু আলিঙ্গনবদ্ধ অবস্থায় অনেকক্ষণ রইলাম। সবার চোখের কোণে জল চিকচিক করছে। সবাই আবার একে একে ক্ষমা চাইতে লাগলো। আমি বললাম, দেখ, যেটা অতীতে আমার সাথে হয়েছে সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, আমি ভুলতে চাইও না। সুজন বলে, দেখ দোস্ত, তুই একা অপরাধী না, তোর সাথে আমরা 4 জনও অপরাধী। কারণ যা হয়েছে তাতে তোর একার হাত ছিল না, আমরাও সমানভাবে দোষী। তাই বলছি, সব ভুলে গিয়ে নতুন জীবন শুরু করছিস, সেটাই মন দে। আমি মুচকি হেসে বললাম, নতুন জীবন? আচ্ছা, তোরা ভাবলি কি করে এত কিছুর পরেও আমি আবার নতুন জীবন শুরু করব? আমার কথা শুনে ওরা যেন আসমান থেকে পড়লো। একে অপরের মুখ চাওয়াচাই করছে। কারোরই মাথায় কিছু ঢুকছে না। ওদের ভাব বুঝতে পেরে আমি সব ওদের খুলে বললাম। সব শুনে সবাই দাঁড়ানো থেকে বসে পড়লো। কি বলবে আমাকে সেটাই ওদের মুখ দিয়ে বের হচ্ছে না। সুমন বলে, তোর কথা শুনে মেয়েটি রাজি হলো? আমি বললাম, রাজি না হয়ে তো উপায় ছিল না। আমার সাথে বিয়ে না হলে হয়তো অন্য কোথাও না কোথাও বিয়ে হয়ে যেত। আমার সাথে থাকলেও নিজের স্বাধীনে চলতে পারবে, সেটা কি আর অন্য কারোর থেকে পাবে? সবাই সবার অধিকার চাইতে ব্যস্ত হয়ে পড়তো। কারণ কি জানিস, মেয়েটা এতটাই সুন্দরী, ওকে দেখলে নিজেকে ধরে রাখতে অনেক কষ্ট হয়। রিফাত বলে, তাহলে তুই পারবি তো নিজেকে ধরে রাখতে? আমি মুচকি এসে বললাম, জানি না, তবে আমার একটা পিছু ইতিহাস আছে, সেটা টানে মনে হয় পারবো। বাকিটা আল্লাহর ইচ্ছে। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, ওনার উপর ভরসা আছে আমার, উনি আমাকে ঠকাবেন না। হাবিব বলে, তাই যেন হয়। কিছুক্ষণের মধ্যে আমরা সবাই বেরিয়ে পড়লাম মেয়েটির বাড়ির উদ্দেশ্যে। বরযাত্রী নিয়ে পৌঁছতে বেশিক্ষণ সময় লাগলো না। খুব সুন্দর করে আমাদের অভিনন্দন জানিয়ে ভেতরে নিয়ে গেলেন। আমি স্টেজের চেয়ারে বসে আছি। আমার বন্ধুরা ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছে। হঠাৎ ওদের কি মনে হতেই একে অপরকে বলছে, চল আগে আমরা রাফির বউ দেখি। সুমন বলে, তোরা কি পাগল হলি, আমাদেরকে বউ দেখতে দেবে? হাবিব বলে, আরে চিন্তা করিস না, যেভাবে হোক আমরা বউ দেখব। কেউ জিজ্ঞেস করলে বলবি আমরা মেয়ে পক্ষের, ছেলে পক্ষের, এটা যেন কারোর মুখ থেকে বের না হয়। এই বলে ওরা দল বেঁধে চলে গেল বউ দেখতে। জানি না কিভাবে ওরা বউ দেখলো। বউ দেখেই ওদের একে অপরের মুখ হাঁ হয়ে যায়। চোখগুলো গোল গোল হয়ে বেরিয়ে আসতে চাইছে। একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, কারোর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ভুল দেখছে ভেবে চোখ মুছে আবার দেখলো।
কিন্তু না, ওরা ভুল দেখছে না, ওরা চোখে ঠিকই দেখছে। কিন্তু তার চেয়ে বড় কথা হলো এটা কিভাবে হতে পারে। এটা তো এক প্রকার অসম্ভব। ওরা অবাক হচ্ছে মেয়েটির সৌন্দর্য দেখে না। ওদের আশ্চর্য হওয়ার কারণ মেয়েটিকে দেখেই ওরা চিনতে পেরেছে। মেয়েটিকে ওরা চিনে। মনে মনে নানান প্রশ্ন উকিঝুঁকি মারছে, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর খুঁজে পাচ্ছে না। হাবিব রিফাতের হাত ধরে বলে, দোস্ত এখানে আর এক মুহূর্ত না, নিচে চল রাফির কাছে। এই বলে ওরা চারজন হন হন করে বেরিয়ে চলে এলো নিচে। চারজনই ঘামছে প্রচুর। আমি ওদেরকে দেখে বুঝতে পারছি না কি হয়েছে ওদের। আমি বললাম, কি রে তোরা কোথায় ছিলি, আর তোদেরকে এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে? রিফাত উত্তেজিত হয়ে বলে, দোস্ত ওই। এমন সময় হাবিব ওর মুখ চেপে ধরে বলে, কিছু না কিছু না, আমরা এতক্ষণ রান্নাঘরের ওখানে ছিলাম তো তাই এমন ঘেমে গেছি, তেমন কিছুই না, তুই টেনশন করিস না, তুই বস, আমরা আছি। এই বলে ওরা চারজন একটু আড়ালে চলে গেল। ব্যাপারটা কি হচ্ছে আমার বোধগম্য হলো না। হাবিব রিফাতের মুখ ছেড়ে দিয়ে বলে, দিচ্ছিলি তো একটু আগে সবকিছু পণ্ড করে, কথাটা কি তোর পেটে হজম হচ্ছিল না? এখন যদি ও জানতে পারতো তাহলে কি হতো ভেবে দেখেছিস? সুজন বলে, দেখ আমাদের কি উচিত না ওকে সব জানানো? হাবিব বলে, না, ওর জীবন আবার নতুন করে শুরু হতে চলেছে, যেভাবে চলছে সেভাবে চলতে দে, পরে দেখা যাবে কি হয়। তবে এখন এই মুহূর্তে যেটা দেখেছি, যেটা শুনেছি, যেটা বুঝেছি সব হজম করে ফেল, কারোর মুখে যেন কোনো কথা না শুনি। অগত্যা ওরা সবাই আমার কাছে সবকিছু গোপন করে গেল। কি গোপন করেছে, কি হয়েছে আমি নিজেও জানি না। এরপর আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো কোনো ঝামেলা ছাড়া। বিয়ে কমপ্লিট হওয়ার পর সবার থেকে বিদায় নিয়ে ঈশাকে নিয়ে গাড়িতে বসলাম। ঈশা আমার পাশে বসে কান্না করছে, নিজের ফ্যামিলিকে ছেড়ে যাচ্ছে। কান্না করাই স্বাভাবিক। আমার মনে খুব চাইছে ওর হাত ধরে বলি কান্না না করতে, ওকে সান্ত্বনা দিতে। কিন্তু ও যদি ভেবে বসে আমি অধিকার আদায় করছি, তখন তো আবার ভুল বোঝাবুঝি হবে। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও চুপচাপ বসে রইলাম। একসময় আমাদের গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করলো। গাড়ি থেকে প্রথমে আমি নেমে এলাম। আমি এসে গাড়ির ডোর খুলে ঈশাকে নামতে বলি। আমার কথা মতো ঈশা নামতে গিয়ে পা মুচকে পড়ে যেতে গেলেই আমি ওর হাত ধরে ফেলি। ঈশা কিছু বলার আগেই আমি বললাম, সরি, আপনাকে ধরতে বাধ্য হলাম, কারণ আপনি পড়ে যাচ্ছিলেন। আগে এখানে একটু বসুন, তারপর না হয় আস্তে ধীরে উঠে যাবেন। আমার কথা মতো ঈশা গাড়ির সিটে বসে পড়ল। ঈশার মুখ দেখে বেশ বুঝতে পারছি ও পায়ে ব্যথা পেয়েছে। আমি বললাম, কি হয়েছে, কোনো সমস্যা? ঈশা ব্যথায় চোখ বন্ধ করে ঢোক গিলে বলে, পাটা মনে হয় মুচকে গেছে। ভারী লেহেঙ্গার কারণে ঈশা নিজের পা দেখতেও পারছে না। চারিপাশে তাকিয়ে দেখলাম বাড়ি ভর্তি মানুষ, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এমনও তো অবস্থায় আমি কি করব সেটাই বুঝতে পারছি না। তারপরও আমতা করে বললাম, মানে বলছিলাম কি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি দেখতে পারি। আমি ওর পায়ে হাত দেই, এটা মনে হয় ও চায় না, তাই চুপ করে আছে। আমি ব্যাপারটা বুঝতে পেরে বললাম, আচ্ছা ঠিক আছে, এখন কি আপনি পায়ে হেঁটে যেতে পারবেন? আমার কথা শুনে এসে আমার দিকে করুণ চোখে তাকিয়ে দুদিকে মাথা নেড়ে না বলে। আমি লক্ষ্য করলাম ওর চোখের কোণে জল চিকচিক করছে, সাথে এটাও বুঝতে পারলাম পায়ে অনেক ব্যথা পেয়েছে। আমি বললাম, দেখুন এমন অবস্থায় আপনি পায়ে হেঁটে যেতে পারবেন না, তাই বলছিলাম যে যদি কিছু মনে না করেন আমি কোলে করে নিয়ে যাব, যদি আপনি অনুমতি দেন। ঈশা উপায়ন্তর না পেয়ে বলে, ঠিক আছে। আমি আর দেরি না করে অনুমতি পাওয়া মাত্রই ওকে কোলে তুলে নিলাম। আমি ওকে কোলে তুলে নিতেই ও আমার গলা জড়িয়ে ধরে। আমি এক নজর ওর দিকে তাকিয়ে চলতে শুরু করলাম। ঈশা আমার গলা জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে আছে। বিয়ের প্রথম দিনই যে এমন হবে এটা ভাবতে পারিনি। এদিকে বাড়ি ভর্তি মেহমান আমাদের দিকে তাকিয়ে আছে। আমার চার বন্ধু এসব দেখে মিটে মিটে হাসছে, যেন মনে হচ্ছে এতে ওদের অনেক আনন্দ হচ্ছে। আমি ঈশাকে কোলে করে নিয়ে গিয়ে ওর জন্য নির্ধারিত রুমে বসিয়ে দিলাম। ঈশা যখন আমার কোলে উঠে আমার গলা জড়িয়ে ধরে তখন আমার কাছে অন্যরকম একটা অনুভূতি লাগছিল। কেমন একটা রোমান্টিক ফিলিংস আসছিল। বললাম না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমার মনে হয় এখান থেকেই শুরু। আমি ওকে বসিয়ে দিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, কোনো সমস্যা হচ্ছে না তো? ঈশা মাথা নিচু করে দুই দিকে মাথা নাড়িয়ে না বলে। আমি আর কিছু না বলে চলে এলাম। বাহিরে আসতে দেখে আমার চার বন্ধু সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমাকে আসতে দেখেই হাবিব বলে, বাহ ভাই বাহ, কেমন হিরোর মতো ভাবিকে নিয়ে চলে গেলি কোলে করে, আমাদেরকেও ফেল করে দিলি। অবশ্যই আমরা এখনো বিয়ে করিনি। আমি বললাম, দেখ আমি ওকে ইচ্ছে করে কোলে নেইনি, আসলে ওর পা মুচকে গেছে, হাঁটতে পারছিল না, তাই বাধ্য হয়ে কোলে নিতে হলো। রিফাত বলে, যাই বলিস ভাই, ভাবি কিন্তু দারুণ, সত্যি ভাই তোর পছন্দ আছে, বিয়ে করবি না করে ভালোই দান মারলি, কি বলিস তোরা? সবাই ওর কথায় সহমত জানিয়ে বলে, হ্যাঁ ভাই হ্যাঁ, সত্যি বলেছিস, এবার আমাদের ট্রিক দিতে হবে। আমি ওদের কথাবার্তা শুনে আশ্চর্য হয়ে গেলাম। আরে বিয়েটা তো শুধু নাম মাত্র, সবাইকে দেখানোর জন্য, তারপরও বলছে ট্রিক দিতে হবে ওদের। আমি বললাম, এই তোরা কিসের ট্রিক চাইছিস রে? এটা কি সত্যি সত্যি বিয়ে? এটা তো জাস্ট লোক দেখানো বিয়ে। সুমন বলে, অত শত বুঝি না, আমরা ট্রিক চাই ব্যাস। এভাবে আমরা পাঁচ বন্ধু অনেকক্ষণ কথা বললাম। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। এদিকে আমাদের বাসরঘর সম্পূর্ণ সাজানো হয়ে গেছে। ঈশাকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে বাসর ঘরে। 12:30টার দিকে আমাকে বাসর ঘরের দিকে পাঠালো। দরজার কাছে দাঁড়িয়ে ইতস্তত করছি, ভিতরে যাব কি যাব না, কিছুটা কনফিউশন লাগছে। এদিকে দূরে দাঁড়িয়ে আমার বন্ধুরা মিটিমিটি হাসছে আমার অবস্থা দেখে। একসময় ওরা এসে আমাকে ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করিয়ে দরজাটা আটকে দিল। আমিও কিছু উপায়ন্তর না পেয়ে দরজা লাগিয়ে দরজার কাছেই দাঁড়িয়ে আছি। ঈশা বড় একটা ঘুমটা দিয়ে খাটে বসে আছে। আমি ওর দিকে তাকিয়ে মনে মনে ভাবছি, আচ্ছা ও কেন বড় ঘুমটা দিয়ে বসে আছে?
আমাদের বিয়ে তো লোক দেখানো। আচ্ছা, ওর কথা বাদই দিলাম, কিন্তু আমার কেন এমন লাগছে? আমি কেন দরজার কাছে দাঁড়িয়ে আছি? এসব ভেবে মনে সাহস নিয়ে ধীরে ধীরে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আমি ওর সামনে গিয়ে দাঁড়াতেই ঈশা টুপ করে খাট থেকে নেমে আমাকে সালাম করে। ব্যাপারটা বুঝে ওঠার আগেই ঘটে যায়। আমি তো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এটা কি হলো? আমার এখন কি বলা উচিত সেটাই বুঝতে পারছি না। আমার ভাবনার মাঝে ঈশা বলে, এই রাতে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, মনে আছে? এটা শুনে আমি আরো অবাক হলাম। যে বিয়েটা আমরা শুধু লোক দেখানোর জন্য করেছি, সেই বিয়েতে এত ফর্মালিটি পালন করার কি আছে? আমি বললাম, একটা কথা বলো তো, তুমি কি করতে চাইছো? সরি, আপনাকে তুমি বলে ফেললাম, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি এত বড় ঘুমটা দিয়ে আছেন কেন? আমার কথা শুনে ঈশা ঘুমটা সরিয়ে আমার দিকে তাকালো। ঈশা ঘুমটা সরাতেই আমার চোখ ধাঁধিয়ে গেল। চোখ যেন পলকই পড়ছে না আমার। ঈশা বলে, প্রথমত একটা কথা বলি, আপনি আমাকে তুমি করে বলতে পারেন, কোনো সমস্যা নেই, তার জন্য অনুমতি দিলাম। দ্বিতীয়ত, লোক দেখানো বিয়ে হলেও আমাদের বিয়েটা হয়েছে। বিয়ের সব ফর্মালিটি কমপ্লিট করেই বিয়েটা হয়েছে, তাহলে এখন বাকি ফর্মালিটি কমপ্লিট করতে ক্ষতি কোথায়? আমি ওর কথা শুনে বোকা বনে যাচ্ছি। মেয়েটা বলে কি, কিসের ফর্মালিটি কমপ্লিট করতে চাইছে ও এখন? আমি বললাম, মানে বুঝলাম না, আর তুমি আমাকে সালাম করলে কেন? ঈশা বলে, এটাও কিন্তু ফর্মালিটির মাঝেই পড়ে, এখন চলুন দুজনে নামাজ পড়ে নেই। আমি আর কোনো কথা না বলে অজু করে এসে নামাজে দাঁড়িয়ে পড়লাম দুজন। নামাজ শেষ করে মোনাজাত শেষ করে উঠে বসলাম। এদিকে আমি লক্ষ্য করছি ঈশা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমি বললাম, তোমার পায়ের ব্যথা কমেনি? ঈশা বলে, না, ফুলে গেছে। আমি বললাম, তাহলে এত নড়াচড়া করছো কেন? খাটের উপর উঠে বসো। আমার কথা মতো ঈশা বিছানার উপর উঠে বসে। আমি ডয়ার থেকে একটা মলম এনে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নাও, লাগাতে পারবে তো? ঈশা বলে, আমি পারবো না, এসব আমি কখনো করিনি, তার চেয়ে বরং থাক, কাল হতে হতে নিশ্চয়ই কমে যাবে। আমি বললাম, মলমটা লাগিয়ে দিলে তাড়াতাড়ি ব্যথাটা কমে যেত, পায়ের ফোলাটাও কমে যেত। আমি বলছিলাম যে তুমি বললে আমি লাগিয়ে দিতে পারি। এবার ঈশা চেঁচিয়ে উঠে বলে, একটা সত্যি কথা বলুন তো, আমি তখন থেকে লক্ষ্য করছি আপনি অনুমতি নিয়ে নিয়ে সব অধিকার খাটাচ্ছেন। এটা কিন্তু আমাদের ডিল ছিল না। মেয়েটির কথা শুনে আমার মেজাজ গরম হয়ে গেল। এজন্যই বলে যেচে উপকার করতে নেই। আমি বললাম, এই শোনো, একে তো তোমার উপকার করছি, তার উপর তোমার কথা শুনতে হচ্ছে কেন? আমার যদি অধিকার খাটানোর ইচ্ছে থাকতো না, তাহলে বারবার অনুমতি নিতাম না, সোজা কাছে টেনে কোলে বসিয়ে যা করার করতাম। আমার কথা শুনে ঈশা ভয় পেয়ে ঢোক গিলছে। আমি বললাম, ধুর, থাকো তুমি তোমার পায়ের ব্যথা নিয়ে, আমি গেলাম ঘুমোতে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ঈশা বলে, আরে ঘুমোতে যাচ্ছেন মানে? কোথায় যাচ্ছেন? আমি বললাম, আমি সোফায় ঘুমাবো, তুমি খাটে ঘুমাও। আমার কথা শুনে ঈশা টুপ করে খাট থেকে লাফিয়ে নেমে দাঁড়িয়ে পড়ল। ঈশা বলে, না না, আমি একা খাটে ঘুমোতে পারবো না, আমার একা ঘুমোতে ভয় লাগে। মেয়েটির কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। এত বড় মেয়ে কি বলে, একা থাকতে ভয় পায়? আরে ও একা কোথায়, আমিও তো আছি রুমে। আমি বললাম, তুমি তো একা নেই এই রুমে, আমিও তো আছি, ভয় পাওয়ার কিছু নেই, ঘুমিয়ে পড়ো। এবার ঈশা আমার কাছে এসে দাঁড়ায়। আমি বললাম, কি হলো, যাও ঘুমিয়ে পড়ো। ঈশা নিচের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো নাকি কান্না করে বলে, না, আমি একা ঘুমাবো না, বাড়িতেও আমি কখনো একা ঘুমাইনি। আমি এই মেয়েটিকে যত দেখছি ততই গুলিয়ে ফেলছি। মেয়েটি কি আবল তাবল বলছে। আমি বললাম, তাহলে এখন কি করব, জেগে থাকবো? ঈশা বলে, খাট তো অনেক বড়, আমরা বরং মাঝখানে বালিশ দিয়ে দুজন দুই পাশে ঘুমাই। আমি বললাম, যদি রাতে কিছু করে বসি তখন? ঈশা আমার চোখের দিকে তাকিয়ে বলে, একদম খুন করে ফেলবো। আমি মুচকে এসে বললাম, যে একা থাকতে ভয় পায় সে আবার অন্য কাউকে খুন করবে, শুনেই হাসি পাচ্ছে। ঈশা বলে, একদম বাজে কথা বলবেন না, আমি অতটাও ভীতু নই। আমি বললাম, সেটা তো দেখতেই পাচ্ছি, এখন চলো ঘুমাবে। এদিকে আমার মনে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মেয়েটি আসলে চাইছেটা কি, আসলে ওর মতলব কি? নানান কথা ভাবতে ভাবতে মাঝখানে বালিশ দিয়ে দুজন শুয়ে পড়লাম। দুজন দুই পাশে দুই দিকে ফিরে শুয়ে আছি, আমাদের মাঝে আর কোনো কথা হয়নি। মনে মনে দোয়া করলাম, আর যাই হোক, আমাদের মাঝে এমন কিছু যেন না হয়। এটা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে মুখের উপর কিছু এসে পড়াতে ঘুম ভেঙে গেল। ঘরে ডিম লাইট জ্বলছে, তার আলোতেই দেখলাম ঈশা আমার বুকের উপর টি শার্ট খামচে ধরে শুয়ে আছে। ওর খোলা চুলগুলো আমার মুখের উপর এসে পড়েছে। আমি চুলগুলো সরিয়ে ডিম লাইটের আলোতে ঈশাকে দেখতে লাগলাম। ওর চেহারাটা একদম আমার মুখের সামনে, ওর মুখের গরম নিঃশ্বাস আমার নাকে মুখে পড়ছে। কি করব, কি করা উচিত সেটাই ভুলে গেছে ওর মুখের দিকে তাকিয়ে। আমি দু হাতে ওর কোমর শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে এলাম, তাতে ও নড়ে চড়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। মুখের উপর আসা চুলগুলো সরিয়ে আলতো করে একটা চুমু দিলাম কপালে। ঘুমন্ত দু চোখের পাতায় চুমু দিলাম। ওর মাথা চুলে বিলি কেটে দুই গালে আলতো করে দুটো চুমু দিলাম। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে ওর ঠোঁটে ঠোঁট রাখতে যাব, হঠাৎ তখনই আমার কিছু একটা মনে পড়ে গেল। সাথে সাথে ওকে ঝটকা দিয়ে ছেড়ে দিলাম, তাতেই হলো বিপত্তি। মনে হয় খুব জোরে ধাক্কা দিয়েছি, তাই ঈশার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে যা দেখলো বা করলো তা দেখে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। ভাবতে পারিনি এমন কিছু হবে। মেয়েটি যে আমার সাথে এমন করবে এটা আমার কল্পনার বাহিরে ছিল। বুঝে উঠতে পারিনি হঠাৎ কি থেকে কি হয়ে গেল। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।